এই সংক্ষিপ্ত সারটি হোয়াটস ইয়োর ড্রিম বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি কিভাবে ভয় ছাড়া নিজের প্যাশনকে অনুসরণ করবেন, সফলতার অর্থকে নতুনভাবে সংজ্ঞায়িত করবেন এবং সমাজের ঠিক করে দেওয়া গতানুগতিক জীবন থেকে বেরিয়ে আসবেন সে সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। ছোটবেলা থেকেই আমরা সবাই একই ধরনের উপদেশ পাই, ভালো করে পড়াশোনা করো, ভালো নম্বর পাও, তারপর একটা স্থায়ী বা স্টেবল চাকরি ধরো, ঝুঁকি নিও না, ব্যর্থতা এড়িয়ে চলো। এই কথাগুলো শুনতে খুব নিরাপদ মনে হয়, এগুলো বাবা মাকে স্বস্তি দেয় এবং এই পথটা সমাজের কাছেও একদম সঠিক মনে হয়। কিন্তু সমস্যা হলো এই গদবাঁধা জীবনের পথ বা ডিফল্ট লাইফ পাথ অধিকাংশ মানুষকে শুধুমাত্র টিকে থাকতে বা সারভাইভ করতেই সীমাবদ্ধ করে দেয়। এটা তাদের সত্যিকার অর্থে বাঁচার পর্যায়ে পৌঁছতে দেয় না। আমরা এমন একটা রেসে দৌড়তে শুরু করি যেখানে ফিনিশ লাইন অন্য কেউ ঠিক করে দিয়েছে এবং পথে আমরা এটাও জিজ্ঞেস করতে ভুলে যাই যে আমি কি সত্যিই এটা চাই। যখন আমরা তরুণ থাকি আমাদের স্বপ্নগুলো খুব সহজ সরল হয়। কেউ মহাকাশচারী হতে চায়, কেউ গায়ক, কেউ শিল্পী, কেউ নতুন কিছু আবিষ্কার করতে চায়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী হওয়ার চাপও বাড়তে থাকে। ধীরে ধীরে স্বপ্নের সাথে আপোষ করা হয়, বলা হয় এসব ঠিক আছে কিন্তু বাস্তবতার দিকে তাকাও, এবং এখান থেকেই একটি নীরব আপোষ বা কম্প্রোমাইজ শুরু হয়। আমরা আমাদের ভেতরের কণ্ঠস্বরকে দমিয়ে রাখি এবং সমাজের কণ্ঠস্বর অনুসরণ করতে শুরু করি। এটাই সেই ডিফল্ট পথ যা নিরাপদ, অনুমানযোগ্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভেতর থেকে ফাঁকা। প্রশ্নটা এটা নয় যে একটি স্থায়ী চাকরি ভুল বা পড়াশোনা অকেজো। প্রশ্নটা হলো আমরা এসব নিজের ইচ্ছায় করছি নাকি সবাই করছে বলে আমরাও করছি। যদি একজন মানুষ সত্যিই ইঞ্জিনিয়ারিং করতে চায়, সংখ্যা এবং মেশিন ভালোবাসে, তবে সেটাই তার পারপাস বা উদ্দেশ্য হতে পারে। কিন্তু যদি সেই একই ব্যক্তি ইঞ্জিনিয়ারিং করছে শুধুমাত্র এই কারণে যে এতে অনেক সুযোগ আছে বা লোকে কি বলবে সেই চিন্তায়, তবে ধীরে ধীরে সেই কেরিয়ার একটি বোঝা হয়ে দাঁড়ায়। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক দেখায়, বেতন আসছে, পদবি বা ডিজিগনেশন বাড়ছে, কিন্তু ভেতরে কিছু একটা মিসিং থেকে যায়। এই গতানুগতিক জীবনের পথ আমাদের নিরাপত্তা শেখায়, উদ্দেশ্য বা পারপাস শেখায় না। এটি আমাদের শেখায় যে ব্যর্থতা হলো সবচেয়ে খারাপ জিনিস, অথচ সত্য হলো ব্যর্থতা বেশিরভাগ ক্ষেত্রে একটি অর্থপূর্ণ জীবনেরই অংশ। যখন আমরা ব্যর্থতাকে ভয় পাই আমরা পরীক্ষা নিরীক্ষা বা এক্সপেরিমেন্ট করা বন্ধ করে দিই। আমরা নতুন কিছু চেষ্টা করি না, প্রশ্ন করি না এবং আমাদের কমফর্ট জোনে আটকে থাকি। এবং এই কমফর্ট জোন ধীরে ধীরে একটি অদৃশ্য জেলে পরিণত হয়, যার দরজা খোলা কিন্তু বাইরে পা রাখার সাহস নেই। আমি আমার জীবন থেকে সত্যিই কী চাই? এই প্রশ্নটি সহজ মনে হতে পারে, কিন্তু এর উত্তর খোঁজা সহজ নয়। কারণ এই প্রশ্নের উত্তর কোনো মার্কশিটে লেখা থাকে না বা আত্মীয়দের পরামর্শে পাওয়া যায় না। এর জন্য নিজের প্রতি সৎ হতে হয়। কখনো কখনো এর অর্থ হলো আমাদের মেনে নিতে হবে যে আমরা এতদূর যে পথটি বেছে নিয়েছি তা হয়তো আমাদের ছিল না, এবং এটি মেনে নেওয়া ইগোর জন্য খুব কঠিন। কিন্তু এখান থেকেই প্রকৃত স্বাধীনতা শুরু হয়। অনেকে মনে করেন যে পারপাস বা উদ্দেশ্য মানে খুব বড় কোনো মিশন থাকতে হবে, যেমন বিশ্ব পরিবর্তন করা, লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করা। কিন্তু পারপাস সবসময় খুব বিশাল কিছু হয় না। কখনো কখনো পারপাস বা উদ্দেশ্য কেবল এতটুকুই যে আপনি এমন কাজ করেন যা থেকে আপনি অর্থ খুঁজে পান, যাতে আপনি একটি ফ্লো স্টেট বা প্রবাহ খুঁজে পান, যাতে আপনি সময় পার হওয়া টেরও পান না। কেউ শিক্ষক হয়ে খুশি, কেউ কন্টেন্ট তৈরি করে, কেউ ব্যবসা তৈরি করে এবং কেউ একটি ছোট কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করে। সমস্যাটি উদ্দেশ্যের নয়, অনুমতির। নিজেকে এই অনুমতি দেওয়া যে আমি আমার পথ বেছে নিতে পারি। ডিফল্ট পথে হাঁটার একটি বড় কারণ হল ভয়, ব্যর্থতার ভয়, বিচারের ভয়, অনিশ্চয়তার ভয়। আমরা মনে করি যে আমরা যদি নিরাপদ রাস্তা ছেড়ে দিই তবে সবকিছু ভেঙে পড়বে। কিন্তু সত্য হল নিরাপদ রাস্তাটিও কোনো গ্যারেন্টি দেয় না। এমন কত লোক আছে যারা একটি স্থায়ী চাকরিতে থাকা সত্ত্বেও চাপে আছে, বিষণ্ণ এবং অসুখী। নিরাপত্তা বাইরে থেকে আছে বলে মনে হয়, ভেতর থেকে নয়। প্রকৃত নিরাপত্তা তখন আসে যখন আপনার নিজের ওপর বিশ্বাস থাকে যে যাই ঘটুক না কেন আপনি তা করতে পারবেন, আপনি শিখতে পারবেন এবং আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন।
যখন আপনি নিরাপত্তার চেয়ে উদ্দেশ্যকে বেছে নেন, তার মানে এই নয় যে আপনি না ভেবেই সবকিছু ছেড়ে দেবেন। এর অর্থ হল একটি সচেতন সিদ্ধান্ত নেওয়া। এর অর্থ প্রশ্ন করা, বিকল্পগুলি অন্বেষণ করা, ছোট ছোট পরীক্ষা করা, সাইড প্রজেক্ট শুরু করা, দক্ষতা বিকাশ করা, নেটওয়ার্ক তৈরি করা এবং ধীরে ধীরে নিজের জন্য এমন একটি পথ তৈরি করা যা আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই পথটি অগোছালো, এটি পরিষ্কার নয়, কিন্তু এই পথটি আপনাকে জীবন্ত অনুভব করায়। সমাজ আমাদের রেডিমেড উত্তর দেয়, কিন্তু খুব কমই সঠিক প্রশ্ন করতে শেখায়। সঠিক প্রশ্ন করা একটি দক্ষতা। যেমন, যদি টাকা কোনো সমস্যা না হতো তবে আমি কি করতাম? যদি কেউ বিচার না করত তবে আমি কোন দিকে যেতাম? যখন আমি ছোট ছিলাম তখন কোন কাজ করা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিত? এই প্রশ্নগুলো আমাদের কন্ডিশনিং বা অভ্যস্ততা থেকে বের করে আনে এবং আমাদের আসল সত্তার কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় মানুষ বলে, এখন অনেক দেরি হয়ে গেছে। বয়সকে অজুহাত বানানো হয়, কিন্তু সত্য হল দেরি তখনই হয় যখন আমরা প্রশ্ন করা বন্ধ করে দিই। জীবন কোনো নির্দিষ্ট টাইম লাইন নয় যেখানে 25 বছরের পর এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করার অনুমতি নেই। ইতিহাস এমন লোকেদের দ্বারা ভর্তি যারা দেরিতে শুরু করেছিলেন এবং একটি অর্থপূর্ণ প্রভাব তৈরি করেছিলেন। পার্থক্যটা শুধু এটাই ছিল যে তারা ডিফল্ট পথকে চূড়ান্ত বলে মনে করেননি। নিরাপত্তার চেয়ে উদ্দেশ্যকে বেছে নেওয়ার জন্য সাহসের প্রয়োজন। এই সাহস রাতারাতি আসে না, এটি ছোট ছোট পদক্ষেপে তৈরি হয়। আজ একটি সৎ প্রশ্ন, আগামীকাল একটি ছোট কাজ, তারপর একটি নতুন দক্ষতা, তারপর একটি নতুন সুযোগ। ধীরে ধীরে আত্মবিশ্বাস বা কনফিডেন্স তৈরি হয় এবং সবচেয়ে মজার বিষয় হল, যখন আপনি আপনার পথে হাঁটেন তখন বাধাগুলো অর্থবহ মনে হতে শুরু করে। ব্যথাটাও তখন বৃদ্ধির বা গ্রোথের একটি অংশ হয়ে ওঠে, শাস্তি নয়। ডিফল্ট লাইফ পাথ আমাদের বলে যে আগে সবকিছু সুরক্ষিত করো, তারপর সুখী হও, কিন্তু প্রায়শই সেই তারপর আর কখনোই আসে না। একটি উদ্দেশ্য চালিত বা পারপাস ড্রিভেন জীবন বলে যে সুখ কোনো গন্তব্য নয়, বরং যাত্রার একটি অংশ। যখন আপনি আপনার মূল্যবোধের অনুযায়ী জীবন যাপন করেন তখন সংগ্রামের মাঝেও সন্তুষ্টি ফিল করা যায়। ক্লান্তি থাকে, কিন্তু কোনো অনুশোচনা বা রিগ্রেট থাকে না। শেষ পর্যন্ত ব্যাপারটা এটাই যে আপনার জীবন আপনার। অন্য কেউ আপনার হয়ে ডিসিশন নিতে পারে না যে আপনি কিসে অর্থ খুঁজে পাবেন। উপদেশ শোনা ভুল নয়, কিন্তু অন্ধভাবে অনুসরণ করা বিপজ্জনক হতে পারে। প্রশ্ন করা বিদ্রোহ নয়, এটি আত্মসম্মান। ডিফল্ট পথ নিয়ে প্রশ্ন তোলা স্বার্থপরতা নয়, এটি সততা। এবং উদ্দেশ্য বেছে নেওয়া ঝুঁকিপূর্ণ মনে হতে পারে, কিন্তু উদ্দেশ্যহীন জীবন এর চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ, কারণ তাতে আপনি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেন। যখন আপনি এই প্রশ্নটি করেন, আমি সত্যি আমার জীবন থেকে কি চাই, তখন হয়তো আপনি অবিলম্বে কোনো পরিষ্কার উত্তর পাবেন না, কিন্তু এই প্রশ্নটি আপনাকে বাকি ভিড় থেকে আলাদা করে দেয়। এই প্রশ্নটি আপনাকে অটো পাইলট মোড থেকে বের করে আনে এবং এখান থেকেই এমন একটি জীবন শুরু হয় যা কেবল নিরাপদ নয়, বরং অর্থবহ। প্রায়শই যখন আমরা প্যাশন শব্দটি শুনি তখন আমাদের মনে কোনো শখের কথা আসে, যেমন গান গাওয়া, ছবি আঁকা, নাচ, লেখালেখি বা এমন কোনো সাইড অ্যাক্টিভিটি যা আমরা অবসর সময় করি। সমাজও আমাদের ঠিক এটাই শিখিয়েছে যে প্যাশন শুধুমাত্র সময় কাটানোর জন্য। আসল জীবন চলে পড়াশোনা, চাকরি এবং দায়িত্বের ওপর। কিন্তু সত্য হল, প্যাশন কেবল একটি শখ নয়। প্যাশন হল সেই অনুভূতি যা আপনাকে ভেতর থেকে জীবন্ত অনুভব করায়, সেই কাজটি যা করার সময় আপনি ঘড়ির দিকে তাকান না। ক্লান্তির অনুভূতি কম হয় এবং মন স্বয়ংক্রিয়ভাবে সেই কাজের দিকে টানতে থাকে। আসল প্যাশন শুধু সেটা নয় যা বাইরে থেকে কুল দেখায় বা যা মানুষ সম্মান করে। অনেক সময় আমাদের প্যাশন খুব সাধারণ হয়, কিন্তু আমরা একে গুরুত্ব দিই না, কারণ এটি অন্যের প্রত্যাশার সাথে খাপ খায় না। কেউ মানুষের সাথে কথা বলতে পছন্দ করে, কেউ সমস্যা সমাধান করতে পছন্দ করে, কেউ জিনিসপত্র গুছিয়ে রাখতে পছন্দ করে, কেউ আইডিয়া বা ধারণা ব্যাখ্যা করতে পছন্দ করে। কিন্তু আমরা আমাদের প্যাশনকে বিচার বা জাজ করতে শুরু করি। এতে কোনো ভবিষ্যৎ নেই, এতে টাকা হবে না, লোকে কি বলবে, এবং এখান থেকেই আমরা আমাদের আসল স্বপ্ন থেকে দূরত্ব তৈরি করি। হাসানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি ঠিক এটাই, যে প্যাশন বাইরে পাওয়া যায় না, এটি ভেতর থেকে আবিষ্কার করতে হয়। এবং আবিষ্কার মানে এই নয় যে একদিন হঠাৎ বজ্রপাত হবে এবং আপনি জীবনের উদ্দেশ্য দেখতে পাবেন। এটি একটি ধীর প্রক্রিয়া যেখানে গভীর চিন্তাভাবনার প্রয়োজন। আপনাকে নিজের কাছে ভয় ছাড়া এবং ফিল্টার ছাড়াই সৎ প্রশ্ন করতে হবে, যেমন কোন কাজ স্বাভাবিকভাবেই আমাকে আকর্ষণ করে,
কোন বিষয় নিয়ে আমি কথা না বলেও ঘন্টার পর ঘন্টা ভাবতে পারি, কোন কাজ করার পর আমি তৃপ্তি অনুভব করি, এমনকি যদি কেউ প্রশংসা নাও করে। সমস্যা হলো ছোটবেলা থেকেই আমাদের চিন্তাভাবনা আকার দেওয়া হয়। বাবা মা, শিক্ষক, আত্মীয় স্বজন, সমাজ সবার নিজস্ব প্রত্যাশা থাকে। কেউ বলে ডাক্তার হও, কেউ বলে ইঞ্জিনিয়ার হও, কেউ বলে সরকারি চাকরি সেরা। ধীরে ধীরে আমরা মেনে নিই যে এটাই সাফল্য, এবং যখন আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিই, তখন আমাদের সিদ্ধান্তগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমি কি চাই তার চেয়ে লোকে কি ভাববে তার উপর ভিত্তি করে হয়। এমন পরিবেশে প্যাশন চাপা পড়ে যায়। আসল প্যাশন কখনো অন্যের প্রত্যাশা থেকে জন্মায় না। আপনি যদি সামাজিকভাবে গ্রহণযোগ্য হওয়ার কারণে কিছু করছেন, তবে তা যত বড় অর্জনই হোক না কেন, তা ভেতর থেকে ফাঁকা মনে হতে পারে। প্যাশন হলো তা যা আপনাকে অর্থ দেয়, পরিচয় দেয়, আইডেন্টিটি দেয়। যখন আপনি আপনার প্যাশনের কাছাকাছি থাকেন, তখন আপনি নিজের সাথে সংযুক্ত বা কানেক্টেড অনুভব করেন। তখন আপনার জীবন কেবল দায়িত্বের তালিকা হিসেবে থাকে না, বরং একটি গল্প হয়ে ওঠে। অনেক মানুষ বলে, আমি আমার প্যাশন জানি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্যাশন হারিয়ে যায়নি, এটি উপেক্ষিত হয়েছে। আমরা একে গুরুত্ব দিই না কারণ এটি ঝুঁকিপূর্ণ মনে হয় বা অস্পষ্ট। প্যাশন সবসময় উচ্চস্বরে হয় না। কখনো কখনো এটি একটি মৃদু টান যা আপনাকে বারবার একই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যস্ত থাকার কারণে আপনি এটি শুনতেই পান না। প্যাশন খুঁজে পাওয়ার একটি উপায় হল আপনি আপনার অতীতের দিকে তাকান। ছোটবেলায় আপনি কোন জিনিসে হারিয়ে যেতেন? কোন কাজ করতে আপনার বাইরের অনুমোদনের বা ভ্যালিডেশনের প্রয়োজন হতো না? স্কুল বা কলেজে কোন বিষয় বা কাজ আপনার কাছে জেনুইনলি বা সত্যি সত্যি আকর্ষণীয় মনে হতো, এমনকি যদি তাতে কম নম্বর আসত? এই প্রশ্নগুলো আপনাকে ক্লু বা সূত্র দেয়। প্যাশন ক্লু হিসেবে আসে, সরাসরি উত্তর হিসেবে নয়। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, প্যাশন কেবল উত্তেজনা বা এক্সাইটমেন্ট নয়, এতে সংগ্রাম বা স্ট্রাগলও জড়িত। অনেক মানুষ বিভ্রান্তিতে থাকে যে যদি কিছু কঠিন হয় তবে তা প্যাশন হতে পারে না, কিন্তু সত্য হল প্রতিটি অর্থবহ কাজেই বাধা আসে। পার্থক্য হল প্যাশনের সংগ্রামে আপনি একটি উদ্দেশ্য অনুভব করেন, আপনি অভিযোগ কম করেন এবং শেখার চেষ্টা বেশি করেন। ব্যথা আপনাকে ভাঙে না, এটি আপনাকে বড় করে। সমাজ প্যাশনকে রোম্যান্টিসাইজ করেছে, যেমন প্যাশন অনুসরণ করো এবং জীবন সহজ হয়ে যাবে। বাস্তবতা এর থেকে ভিন্ন। প্যাশন অনুসরণ করার অর্থ এই নয় যে সমস্যাগুলো অদৃশ্য হয়ে যাবে। এর অর্থ হল সমস্যাগুলো অর্থবহ হবে। যখন আপনি আপনার প্যাশনের সাথে সংযুক্ত থাকেন, তখন ব্যর্থতাগুলোকেও ব্যক্তিগত মনে হয় না, সেগুলো ফিডব্যাক বা প্রতিক্রিয়া হয়ে ওঠে। আপনি পড়ে যান, কিন্তু আপনার উঠে দাঁড়ানোর একটি কারণ থাকে। শাহবাজ আরও ব্যাখ্যা করেন যে আসল স্বপ্ন সেগুলো যা অন্যরা আপনার জন্য দেখেছে। অনেক সময় অন্যের জীবন দেখে আমরা সিদ্ধান্ত নিই যে আমিও এটা চাই। সোশ্যাল মিডিয়া এই বিভ্রান্তি আরও বাড়িয়ে দেয়। আমরা কারো স্টার্টআপ সাকসেস, কারো বিলাসবহুল জীবন, কারো খ্যাতি তুলনা করতে শুরু করি, কিন্তু তুলনা থেকে প্যাশন আসে না, বিভ্রান্তি বের হয়। প্যাশন একটি ভেতরের যাত্রা বা ইনওয়ার্ড জার্নি, বাইরের নয়। যখন আপনি আপনার প্যাশন খোঁজার চেষ্টা করেন, তখন নীরবতা খুব প্রয়োজন। আপনি যদি সারাক্ষণ মতামত শুনতে থাকেন, তাহলে আপনার নিজের আওয়াজ চাপা পড়ে যাবে। কখনো কখনো আপনাকে নিজের সাথে বসতে হবে, ফোন ছাড়া, কোনো বিভ্রান্তি বা ডিস্ট্র্যাকশন ছাড়া। সেই স্পেসে অস্বস্তিকর চিন্তা আসে, সন্দেহ আসে, কিন্তু স্বচ্ছতা বা ক্ল্যারিটিও ঠিক সেখানেই আসে। প্যাশন স্বচ্ছতায় দেখা যায়, কোলাহলে নয়। আরেকটি বড় ভুল ধারণা হল যে প্যাশন কেবল একটি জিনিস এবং সারা জীবন একই কাজ করতে হবে। এমনটা নয়। প্যাশন বিবর্তিত হয় বা ইভলভ করে। আজ যা আপনাকে উত্তেজিত করে, এমনটা হতে পারে যে কয়েক বছর পর তা বদলে যেতে পারে, এবং এটি স্বাভাবিক। জীবন সরল রেখা নয়। সমস্যা তখন হয় যখন আমরা পরিবর্তনকে ব্যর্থতা হিসেবে গণ্য করি। প্যাশন মানে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটিও, নিজেকে নতুন রূপে মেনে নেওয়া। প্যাশন এবং টাকার সম্পর্কটিও খুব সংবেদনশীল বিষয়। অনেকে মনে করেন যে প্যাশন থেকে টাকা না এলে তা অকেজো, কিন্তু প্যাশনের কাজ হল আপনাকে দিক নির্দেশনা দেওয়া, গ্যারান্টি নয়। যখন আপনি প্যাশন অনুযায়ী দক্ষতা তৈরি করেন, ভ্যালু বা মূল্য তৈরি করেন, তখন ধীরে ধীরে সুযোগও তৈরি হয়। টাকা হলো উপজাত বা বাই প্রোডাক্ট, শুরুর বিন্দু নয়। আপনি যদি শুধু টাকার পেছনে দৌড়ান, তাহলে প্যাশন হারিয়ে যায়। আর যদি বাস্তবতা না বুঝে শুধু প্যাশনে হারিয়ে যান, তাহলে হতাশা আসতে পারে। ব্যালেন্স প্রয়োজন। আসল প্যাশন আপনাকে শক্তি যোগায়, এটি আপনাকে নিঃশেষ করে দেয় না। হ্যাঁ, আপনি ক্লান্ত হন, কিন্তু ভেতর থেকে খালি হয়ে যান না।
আপনি অনুভব করেন যে আমি অর্থবহ কিছু করছি। এই অনুভূতি অমূল্য এবং এই অনুভূতি জীবনকে বাঁচার যোগ্য করে তোলে। যখন আপনি আপনার প্যাশনের কাছাকাছি থাকেন তখন আপনার আত্মসম্মান অন্যের অনুমোদনের উপর নির্ভর করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্যাশন কোনো বিলাসিতা বা লাক্সারি নয়, এটি একটি প্রয়োজনীয়তা। প্যাশন ছাড়া জীবন যান্ত্রিকভাবে চলতে পারে, কিন্তু তা আত্মিক নয়, সোলফুল নয়। প্যাশন আপনাকে সকালে ঘুম থেকে ওঠার একটি কারণ দেয়, দীর্ঘমেয়াদী ভিশন দেয়। এটি আপনাকে ভিড়ের থেকে আলাদা করে না, বরং আপনাকে নিজের সাথে সংযুক্ত করে। যদি এখন আপনি বিভ্রান্ত থাকেন তাহলে এটি ব্যর্থতা নয়, বিভ্রান্তি এই তথ্যের লক্ষণ যে আপনি ভাবছেন। শুধু ডিফল্ট উত্তর মেনে নেবেন না, নিজেকে প্রশ্ন করতে থাকুন, পরীক্ষা করতে থাকুন, ছোট ছোট পদক্ষেপ নিন। প্যাশন একদিনে পাওয়া যায় না, কিন্তু যারা এটি খোঁজার জন্য সৎ প্রচেষ্টা করে তারা অবশেষে সূত্র পেতে শুরু করে। শেষ পর্যন্ত প্যাশন মানে এই নয় যে আপনি একটি নিখুঁত জীবনযাপন করেন। এর অর্থ হল আপনি একটি খাঁটি বা অথেন্টিক জীবনযাপন করেন, এমন একটি জীবন যা অন্যের প্রত্যাশা দ্বারা নয়, বরং আপনার ভেতরের সত্য দ্বারা পরিচালিত হয়। এবং যখন আপনি সেই সত্যের সাথে চলেন তখন জীবন সহজ না হলেও এটি অবশ্যই অর্থবহ হয়ে ওঠে। যখনই আমরা আমাদের স্বপ্নের দিকে পা বাড়ানোর কথা ভাবি তখনই প্রথম যে জিনিসটি সামনে এসে দাঁড়ায় তা হল ভয়। এই ভয় বিভিন্ন রূপে আসে: ব্যর্থতার ভয়, মানুষের বিচারের ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়, এবং সবচেয়ে বিপজ্জনক হল নিজের প্রতি সন্দেহ বা সেলফ ডাউট। বাইরে থেকে কেউ আমাদের থামাক বা না থামাক, কিন্তু এই ভেতরের আওয়াজ আমাদের ঠিক সেখানেই থামিয়ে দেয় যেখানে আমরা আছি। এটাই কারণ যে অধিকাংশ মানুষ স্বপ্ন দেখে কিন্তু তা বাঁচতে পারে না। ভয় কোনো বাইরের শত্রু নয়, এটি আমাদের মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। আমাদের মস্তিষ্ক আমাদের নিরাপদ রাখতে চায়, এটি পরিবর্তন পছন্দ করে না, কারণ পরিবর্তন মানে অজানা, এবং মস্তিষ্ক অজানাকে ভয় পায়। তাই যখনই আপনি নতুন কিছু করার কথা ভাবেন, নতুন কেরিয়ার, নতুন ব্যবসা, নতুন পথ, মস্তিষ্ক তখনই অ্যালার্ম বাজায়। যদি আপনি ব্যর্থ হন, লোকে কি বলবে? যদি সব ভুল হয়ে যায় তবে? এই প্রশ্নগুলো যৌক্তিক মনে হয়, কিন্তু বাস্তবে এগুলো আপনাকে রক্ষা করছে না, বরং আপনাকে সীমাবদ্ধ করছে। সবচেয়ে সাধারণ ভয় হল ব্যর্থতার ভয়। আমাদের শেখানো হয়েছে যে ব্যর্থতা মানে পরাজয়, লজ্জা এবং হতাশা। স্কুল থেকে সমাজ পর্যন্ত ব্যর্থতাকে একটি নেতিবাচক ট্যাগ দেওয়া হয়। কেউ শেখায় না যে ব্যর্থতা শেখারই একটি অংশ। তাই আমরা চেষ্টাই করি না। আমরা মনে করি যে যদি আমরা চেষ্টা করি এবং ব্যর্থ হই তবে আমাদের মূল্য কমে যাবে। কিন্তু সত্য হল চেষ্টা না করাটাই সবচেয়ে বড় ব্যর্থতা। আজ যাদের সফল মনে হয় তাদের পেছনে ব্যর্থতার দীর্ঘ তালিকা রয়েছে, শুধু সেই তালিকাটি দৃশ্যমান নয়। নিজের প্রতি সন্দেহ বা সেলফ ডাউট হল ভয়েরই একটি সম্প্রসারণ। এটি সেই কণ্ঠস্বর যা বলে আপনি সক্ষম নন, এটি আপনার নিয়ন্ত্রণে নেই, আপনি অন্যদের মতো স্মার্ট বা প্রতিভাবান নন। তুলনা থেকে, অতীতের অভিজ্ঞতা থেকে, সমালোচনা থেকে ধীরে ধীরে এই কণ্ঠস্বর তৈরি হয়। অনেক সময় এটি এক ব্যক্তির বলা একটি কথা থেকে শুরু হয় এবং তারপর সারা জীবনের ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়ে যায়। সমস্যা এটি নয় যে এই আওয়াজ আসে, সমস্যা হল আমরা একে সত্য বলে মেনে নিই। বিচারের ভয় বা ফিয়ার অফ জাজমেন্টও খুব শক্তিশালী। আমরা মনে করি যে মানুষ আমাদের পর্যবেক্ষণ করছে, বিচার করছে, সমালোচনা করবে, তাই আমরা নিরাপদ পছন্দ বা সেফ চয়েস নিই। আমরা সেটাই করি যা সামাজিকভাবে গ্রহণযোগ্য। কিন্তু পরিহাসের বিষয় হল মানুষ এমনিতেও বিচার করে। যদি আপনি নতুন কিছু করেন তবুও, এবং যদি আপনি কিছু না করেন তবুও। পার্থক্য শুধু এটাই যে যখন আপনি আপনার স্বপ্নের জন্য হাঁটেন তখন বিচারের সাথে সাথে সন্তুষ্টিও পাওয়া যায়, আর যখন আপনি শুধু অন্যদের খুশি করার জন্য বাঁচেন তখন বিচার তো থাকেই, সন্তুষ্টি চলে যায়। অনিশ্চয়তার ভয় সবচেয়ে সূক্ষ্ম। আমরা স্পষ্টতা বা ক্ল্যারিটি চাই, গ্যারেন্টি চাই। আমরা চাই আগে সব পরিষ্কার হোক, তারপর আমরা পা বাড়াবো। কিন্তু জীবনে কাজের পরে স্পষ্টতা আসে, আগে নয়। আপনি যদি নড়াচড়া না করেন তবে আপনি স্পষ্টতাও পাবেন না। এটি এমন যে আপনি একটি অন্ধকার ঘরে বসে আছেন এবং বলছেন যে আগে আলো আসুক, তারপর আমি হাঁটব। কিন্তু আপনি হাঁটতে শুরু করলেই আলো আসে। বইটির মূল বার্তা হল ভয়কে দূর করা যায় না, এটার মুখোমুখি হওয়া যায়। ভয় শেষ হয় না, তবে ম্যানেজ করা যায়। সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও কাজ করা বা অ্যাকশন নেওয়া। সফল মানুষেরা ভয়হীন নয়, তারা কেবল ভয়কে সিদ্ধান্ত নিতে দেয় না।
একটি ব্যবহারিক উপায় হল ভয়কে ছোট করা। বেশিরভাগ ভয় ভবিষ্যতের কাল্পনিক গল্প থেকে তৈরি হয়। আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতি বা ওর্স্ট কেস সিনারিও নিয়ে ভাবি, কিন্তু আপনি যদি সেই ভয়টা লিখে ফেলেন এবং দেখেন যে সবচেয়ে খারাপ কি হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি মনের মধ্যে যতটা ভীতিকর মনে হয় ততটা নয়। এবং এমনকি যদি সবচেয়ে খারাপ পরিস্থিতি ঘটেও, তবে তা থেকে পুনরুদ্ধার করার উপায়ও আছে। যখন ভয় অস্পষ্ট থাকে তখন এটি শক্তিশালী হয়, যখন ভয় স্পষ্ট হয়ে যায় তখন এটি নিয়ন্ত্রণযোগ্য বা ম্যানেজেবল হয়ে যায়। সেলফ ডাউট বা নিজের প্রতি সন্দেহ থেকে বেরিয়ে আসার একটি উপায় হল প্রমাণ তৈরি করা। আপনার মন আপনাকে বলবে যে আপনি কিছুই করতে পারবেন না, কিন্তু ঘটনা বা ফ্যাক্টস অবশ্যই অন্য কথা বলছে। আপনি নিশ্চয়ই জীবনে এর আগেও কঠিন পরিস্থিতি সামলেছেন, আপনি নিশ্চয়ই শিখেছেন, নিশ্চয়ই বড় হয়েছেন। সেই অভিজ্ঞতাগুলো মনে রাখা জরুরি। আত্মবিশ্বাস কোনো উপহার নয়, এটি কাজের মাধ্যমে তৈরি হয়। ছোট ছোট কাজ, ছোট ছোট জয়, এটাই নিজের প্রতি বিশ্বাস তৈরি করে। আরেকটি শক্তিশালী উপায় হল পরিচয় বা আইডেন্টিটি পরিবর্তন করা। যখন আপনি নিজেকে এমন পরিচয় দেন যে আমি এমন একজন ব্যক্তি যে চেষ্টা করে, তখন ব্যর্থতার ভয় কমে যায়। কারণ তখন আপনার ফোকাস ফলাফলের ওপর থাকে না, বরং প্রক্রিয়ার ওপর থাকে। আপনি ভাবেন না যে আমি জিতব নাকি হারব, আপনি ভাবেন যে আমি শিখব। শেখার মানসিকতা বা লার্নিং মাইন্ডসেট ভয়ের সবচেয়ে বড় শত্রু। মানুষের বিচারের ভয় থেকে বেরিয়ে আসার জন্য এটা বোঝা জরুরি যে বেশিরভাগ মানুষ তাদের নিজেদের জীবনে এত ব্যস্ত যে তাদের আপনার সম্পর্কে ভাবার সময়ও নেই। এবং যারা বিচার করে তারা প্রায়শই তাদের নিজেদের ভয় এবং হতাশা প্রজেক্ট করছে। তাদের ওপিনিয়ন আপনার বাস্তবতা হতে পারে না যতক্ষণ না আপনি তাদের অনুমতি দেন। বইটি আরও শেখায় যে ভয়ের সাথে একা লড়াই করা জরুরি নয়, সাপোর্ট সিস্টেম বা সমর্থনের ব্যবস্থা করা অনেক গুরুত্বপূর্ণ। এমন মানুষদের খুঁজে বের করা যারা আপনাকে বোঝে, আপনাকে উৎসাহিত করে, বাস্তবসম্মত মতামত দেয়। আপনি যখন কথা বলে আপনার ভয় বের করেন তখন এর শক্তি কমে যায়। ভয় নীরবতায় বাড়ে, কথোপকথনে দুর্বল হয়ে যায়। কাজ বা অ্যাকশন হল ভয়ের সবচেয়ে কার্যকরী প্রতিষেধক। আপনি যত বেশি ভাবতে থাকবেন ভয় তত বাড়বে। যেই আপনি প্রথম পদক্ষেপ নেন, এমনকি যদি তা ছোট হয়, ভয়ের গ্রিপ বা বাঁধন আলগা হতে শুরু করে। প্রথম পদক্ষেপটি নিখুঁত হয় না, কিন্তু এটি জরুরি। মোমেন্টাম আত্মবিশ্বাস নিয়ে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল এটি, ব্যর্থতাকে ব্যক্তিগত করবেন না। আপনি ব্যর্থ নন, ব্যর্থতা কেবল একটি ঘটনা। এটি এমন একটি প্রচেষ্টা যা কাজ করেনি। যখন আপনি নিজেকে ফলাফল থেকে আলাদা করেন তখন নিজের প্রতি সন্দেহ কমে যায়। তখন নিজেকে প্রমাণ করার বদলে আপনি উন্নতির দিকে ফোকাস করেন। ভয় আপনাকে থামাতে আসে না, ভয় আপনাকে পরীক্ষা করতে আসে যে আপনি এটি কতটা সত্যি চান। স্বপ্ন বড় হলেই ভয় আসবে। ভয় এই তথ্যের লক্ষণ যে আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে যাচ্ছেন, এবং গ্রোথ বা বৃদ্ধি সব সময় কমফোর্ট জোনের বাইরেই হয়। শেষ পর্যন্ত এটা বোঝা খুব জরুরি যে সঠিক সময় বা পারফেক্ট টাইম কখনোই আসে না। আত্মবিশ্বাস আগে আসে না, এটি কাজের পরে আসে। ভয় যাওয়ার অপেক্ষা করবেন না, ভয়কে সাথে নিয়েই হাঁটুন। কারণ যারা তাদের স্বপ্ন বাঁচে তারা ভয়হীন মানুষ নয়, তারা ভয় থাকা সত্ত্বেও হেঁটে চলা মানুষ। যখন আপনি ভয় এবং নিজের প্রতি সন্দেহকে চিনতে শেখেন, তাদের সাথে লড়াই করার বদলে তাদের বুঝতে শেখেন, তখন তারা আর আপনার দুর্বলতা হয় না, বরং আপনার শিক্ষক হয়ে ওঠে। এবং সেই যাত্রায় আপনি ধীরে ধীরে আপনার আসল সম্ভাবনার কাছাকাছি পৌঁছান। আমাদের অধিকাংশ মানুষ সফলতার সংজ্ঞা নিজে তৈরি করেনি, আমরা এটা উত্তরাধিকার সূত্রে পাই। ছোটবেলা থেকেই আমরা শুনতে থাকি যে সফলতা মানে ভালো প্যাকেজ, বড় বাড়ি, গাড়ি, সম্মান, স্ট্যাটাস এবং সমাজে একটি শক্ত স্থান। ধীরে ধীরে এই ধারণাগুলো আমাদের মনে বসে যায় এবং আমরা ধরে নিই যে যদি আমরা এই সব কিছু পাই তবে জীবন স্বয়ংক্রিয়ভাবে সুখী এবং পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু যখন মানুষ এইসব অর্জন করে এবং তবুও ভেতর থেকে শূন্যতা অনুভব করে, তখন প্রথমবারের মতো প্রশ্ন জাগে, এটাই কি সাফল্য? আসলে সমস্যা সাফল্যের নয়, সমস্যা হলো ধার করা সাফল্য বা বড় করা সাকসেস। যখন আপনি অন্যের সংজ্ঞা আপনার জীবনে প্রয়োগ করেন তখন দ্বন্দ্ব বা কনফ্লিক্ট তৈরি হয়। বাইরে থেকে সবকিছু নিখুঁত মনে হয়, কিন্তু ভেতরে কিছু মিলছে না। আপনি প্রতিদিন কাজে যান, কাজ করেন, টাকা আয় করেন, কিন্তু মন বসে না। আপনি সপ্তাহান্ত বা উইকেন্ডের জন্য অপেক্ষা করেন, ছুটির দিনে একটু স্বস্তি পান,
তারপর সেই একই চক্র শুরু হয়। এই জীবন কার্যকর বা ফাংশনাল, কিন্তু পরিপূর্ণ বা ফুলফিলিং নয়। প্রকৃত সাফল্য মানে শুধু সম্পদ বা স্টেটাস নয়। টাকার প্রয়োজন আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু টাকা একটি টুল বা হাতিয়ার, গন্তব্য নয়। যদি টাকাই সাফল্যের একমাত্র পরিমাপ হতো, তবে বিশ্বের কোনো ধনী ব্যক্তি অসুখী হতো না। বাস্তবতা এর থেকে ভিন্ন। সাফল্যের আসল অর্থ হল আপনার জীবন আপনার মূল্যবোধের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। আপনি যে কাজটি করছেন তা কি আপনার ভেতরে অর্থ তৈরি করছে? আপনি কি নিজেকে সম্মান করতে পারছেন? আপনি কি রাতে ঘুমানোর সময় অনুভব করেন যে আজকের দিনটি সার্থক ছিল? মূল্যবোধ বা ভ্যালিউজ হল সেই নীতিগুলো যার সাথে আপোষ করলে ভেতরে অপরাধ বোধ বা শূন্যতা আসে। কারোর জন্যে স্বাধীনতা সবচেয়ে বড় মূল্যবোধ, কারোর জন্যে ইম্প্যাক্ট বা প্রভাব, কারোর জন্যে সৃজনশীলতা, কারোর জন্যে স্থিতিশীলতা বা অবদান। যখন আপনার দৈনন্দিন জীবন এই মূল্যবোধের বিরুদ্ধে চলে, তখন চাপ বা স্ট্রেস বাড়ে, এবং যখন জীবন মূল্যবোধ অনুযায়ী চলে, তখন সংগ্রামের মাঝেও সন্তুষ্টি পাওয়া যায়। সাফল্য দেখতে কেমন এবং সাফল্য অনুভব করতে কেমন, এই দুটির মধ্যে এটাই পার্থক্য। অনেক মানুষ বলে, এখন কয়েক বছর একটু অ্যাডজাস্ট বা মানিয়ে নিই, পরে আমরা আমাদের শর্তে বাঁচব। কিন্তু এই পরে প্রায়শই আর কখনোই আসে না, কারণ আয় বাড়ার সাথে সাথে দায়িত্বও বাড়ে, লাইফস্টাইল আপগ্রেড হয়, প্রত্যাশা বাড়ে। তখন আপনি একটি সোনার খাঁচায় আটকা পড়ে যান। সব কিছু আছে, কিন্তু স্বাধীনতা নেই। তাই সাফল্যের বিষয়টি ভবিষ্যতের ওপর ফেলে রাখবেন না। সাফল্য কোনো অবসর পরিকল্পনা বা রিটায়ারমেন্ট প্ল্যান নয়, এটি বর্তমানের অ্যালাইনমেন্ট বা সামঞ্জস্য। প্যাশন এবং সাফল্যের সম্পর্কটিও খুব ভুল বোঝা হয়। প্যাশন মানে এই নয় যে প্রতিটি দিন উত্তেজনায় পূর্ণ হবে। প্যাশন মানে হল আপনি সেই কাজের সাথে সংযুক্ত, এমনকি যদি তা কঠিন হয়। যখন আপনার কাজ আপনার প্যাশনের সাথে মিলে যায়, তখন কঠোর পরিশ্রম বোঝা মনে হয় না। আপনি ক্লান্ত হতে পারেন, কিন্তু হতাশ হন না। আমি যা করছি তা আমার কাছে গুরুত্বপূর্ণ, এই অনুভূতি থেকেই পরিপূর্ণতা আসে। স্ট্যাটাস চালিত সাফল্য আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে দেখাতে পারে, কিন্তু মূল্যবোধ চালিত সাফল্য আপনাকে নিজের কাছাকাছি নিয়ে আসে। যখন আপনার সাফল্য অন্যের অনুমোদনের উপর নির্ভর করে, তখন আপনি কখনোই সন্তুষ্ট হন না। কেউ না কেউ সবসময় আপনার চেয়ে এগিয়ে থাকে, কিন্তু যখন সাফল্য আপনার অভ্যন্তরীণ মানদণ্ডের উপর ভিত্তি করে হয়, তখন তুলনার প্রভাব কমে যায়। আপনি অন্যের যাত্রা দেখে অনুপ্রাণিত হতে পারেন, নিরাপত্তাহীনতায় ভুগবেন না। একটি খুব বড় প্রশ্ন হল, আপনি কোন মূল্যে সাফল্য চান? যদি সাফল্য অর্জনের জন্যে আপনাকে আপনার স্বাস্থ্য, সম্পর্ক, মনের শান্তি এবং আত্মসম্মান হারাতে হয়, তবে সেই সাফল্য দীর্ঘমেয়াদে ক্ষতি হয়ে দাঁড়ায়। প্রকৃত সাফল্য হল সেটাই যেখানে আপনার জীবন ভারসাম্যপূর্ণ, যেখানে কৃতজ্ঞতার পাশাপাশি বৃদ্ধি বা গ্রোথও আছে, যেখানে উচ্চাকাঙ্ক্ষা আছে কিন্তু বার্নআউট বা চরম ক্লান্তি নেই। সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হল পরিপূর্ণতা বা ফুলফিলমেন্ট। পরিপূর্ণতা বাইরে থেকে আসে না, এটি ভেতর থেকে তৈরি হয়। এটি তখন আসে যখন আপনি দেখতে পান যে আপনার কাজ কোনো না কোনোভাবে মূল্য বা ভ্যালু তৈরি করছে। তা মানুষকে সাহায্য করা হোক, জ্ঞান শেয়ার করা হোক, সমস্যা সমাধান করা হোক বা সৌন্দর্য সৃষ্টি করা হোক। যখন আপনি ইম্প্যাক্ট বা প্রভাব অনুভব করেন, তখন আপনার কঠোর পরিশ্রম অর্থবহ হয়ে ওঠে। অনেক মানুষ তাদের সাফল্য পরিমাপ করে অন্যের প্রতিক্রিয়ার দ্বারা। প্রশংসা পেল নাকি পেল না, লাইক এলো নাকি এলো না, স্বীকৃতি পাওয়া গেল নাকি গেল না। কিন্তু এই বাইরের মেট্রিকগুলো অস্থির, আজ আছে কাল নেই। আপনার সুখ যদি এগুলোর ওপর নির্ভর করে, তবে আপনি সব সময় উদ্বিগ্ন থাকবেন। অভ্যন্তরীণ সাফল্যের মাপকাঠি ভিন্ন। আপনি কি নিজের ওপর খুশি? আপনি কি আপনার সিদ্ধান্তে শান্তিতে আছেন? প্রকৃত সাফল্য আপনাকে পছন্দ বা চয়েস দেয়, সময়ের পছন্দ, মানুষের পছন্দ, অগ্রাধিকারের পছন্দ। আপনি যদি আর্থিকভাবে ঠিক থাকেন কিন্তু সময়ের দাস হন, তবে সেই সাফল্য অপূর্ণ। এবং যদি আপনার সময় থাকে কিন্তু কোনো উদ্দেশ্য না থাকে, তবে সেটাও অপূর্ণ। ভারসাম্য সহজ নয়, তবে সচেতনতার সাথে সম্ভব। সাফল্যের একটি শিরম সূচক হল আপনি কতটা বর্তমানে উপস্থিত। আপনি যদি সর্বদা ভবিষ্যতের দৌড়ে থাকেন এবং বর্তমান মিস করেন, তবে সাফল্যে কোনো মজা নেই। প্রকৃত সাফল্য আপনাকে এতটাই মাটির কাছাকাছি করে তোলে যে আপনি ছোট ছোট জিনিসেও সুখ অনুভব করতে পারেন। একটি ভালো কথোপকথন, একটি শান্তিপূর্ণ সকাল,
একটি সৎ কাজের সন্তুষ্টি। সবচেয়ে শক্তিশালী পরিবর্তন আসে যখন আপনি ফলাফলের বদলে প্রক্রিয়ার সাথে সাফল্যকে যুক্ত করেন, যখন আপনি নির্ধারণ করেন যে আমি প্রতিদিন আমার মূল্যবোধ অনুযায়ী বেস্ট এফোর্ট দেব, বাকি ফলাফল গৌণ। এই মানসিকতায় চাপ কম এবং স্বচ্ছতা বাড়ে। আপনি নিজেকে প্রমাণ করার বদলে নিজেকে প্রকাশ বা এক্সপ্রেস করতে শুরু করেন। জীবনে পর্যায় বা ফেজ পরিবর্তন হতে থাকে এবং সাফল্যের সংজ্ঞাও পরিবর্তন হতে পারে। আপনার 20 বছর বয়সে যে সাফল্য ছিল তা আপনার 40 বছর বয়সে ভিন্ন হতে পারে, এবং এটি একেবারেই স্বাভাবিক। সমস্যা তখন হয় যখন আমরা পুরনো সংজ্ঞা ধরে রাখি, শুধুমাত্র এই কারণে যে আমরা তাদের নিয়ে কখনো প্রশ্ন করিনি। সবশেষে সাফল্যের সবচেয়ে সৎ পরীক্ষা হলো এটি: যদি কেউ না দেখে, তবুও কি আপনি সেই একই জীবন যাপন করতে চাইবেন যেটি আপনি এখন যাপন করছেন? যদি উত্তর হাঁ হয়, তবে আপনি সঠিক পথে আছেন। আর যদি উত্তর না হয়, তবে এটি ব্যর্থতা নয়, এটি একটি আমন্ত্রণ আপনার সংজ্ঞা রিরাইট করার জন্য। প্রকৃত সাফল্য উচ্চস্বরের নয়, এটি গভীর। এটি ট্রফিতে নয়, শান্তিতে দেখা যায়। এটি তুলনায় নয়, সন্তুষ্টিতে পাওয়া যায়। এবং যখন আপনার জীবন আপনার মূল্যবোধ, প্যাশন এবং পরিপূর্ণতার সাথে মিলে যায়, তখন বিশ্ব আপনাকে কতটা সাফল্য মনে করে বা না করে তাতে কিছু যায় আসে না। আপনি ভেতর থেকে জানেন যে আপনি সঠিক জায়গায় আছেন। এটাই আসল সাফল্য। ছোটবেলা থেকে আমাদের বারবার একটা জিনিস শেখানো হয়: কঠোর পরিশ্রম করো, শুধু কঠোর পরিশ্রম করো, সাফল্য এমনিতেই আসবে। এই কথাটা শুনতে খুব অনুপ্রেরণাদায়ক মনে হয়, এবং অনেক মোটিভেশনাল বক্তৃতার মূল কথাও এটাই। কিন্তু যখন একজন মানুষ বছরের পর বছর কঠোর পরিশ্রম করে এবং তবুও ঠিক সেখানেই থেকে যায়, তখন তার মনে একটা বিভ্রান্তি তৈরি হয়। আমি আমার পুরো জীবন এতে দিচ্ছি, তাহলে আমি কেন সামনে এগোতে পারছি না? এখানে আমাদের কঠোর পরিশ্রমের সংজ্ঞাটি আবার বুঝতে হবে। কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। কঠোর পরিশ্রম ছাড়া বড় কিছু অর্জন করা যায় না। কিন্তু সমস্যা তখন হয় যখন আমরা ধরে নিই যে কেবল কঠোর পরিশ্রমই সবকিছু। বাস্তবতা হলে পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা অত্যন্ত পরিশ্রমী, তবুও সবাই সমান সফল নয়। এর মানে এই নয় যে তাদের পরিশ্রম কম, বরং সাফল্য শুধুমাত্র প্রচেষ্টার দ্বারা নির্ধারিত হয় না। এতে উদ্দেশ্যের স্বচ্ছতা, সৃজনশীলতা, সঠিক বিচার, দক্ষতা, সময় বা টাইমিং এবং কখনো কখনো ভাগ্য বা লাক খুব বড় ভূমিকা পালন করে। সবার আগে স্বচ্ছতা বা ক্ল্যারিটির কথা বলা যাক। আপনি কোন দিকে যাচ্ছেন তা যদি আপনার কাছে স্পষ্ট না হয়, তবে আপনি যত জোরেই দৌড়ান না কেন, গন্তব্য খুঁজে পাবেন না। স্বচ্ছতা ছাড়া কঠোর পরিশ্রম অনেকটা অন্ধকারে পাথর ভাঙার। ঘাম ঝরে কিন্তু ফলাফল দৃশ্যমান হয় না। অনেক মানুষ ব্যস্ত থাকে কিন্তু প্রোডাক্টিভ বা উৎপাদনশীল হয় না। পুরো দিন কাজে কাটে, কিন্তু দিন শেষে সন্তুষ্টি পাওয়া যায় না, কারণ প্রচেষ্টা সঠিক জায়গায় প্রয়োগ করা হচ্ছে না। উদ্দেশ্য কঠোর পরিশ্রমকে শক্তি দেয়। যখন আপনি জানেন কেন আপনি এটি করছেন, তখন আপনার শক্তি সঠিক দিকে প্রবাহিত হয়। উদ্দেশ্য ছাড়া কঠোর পরিশ্রম বার্নআউট বা ক্লান্তিতে পরিণত হয়। উদ্দেশ্য থাকলে কঠোর পরিশ্রম বৃদ্ধি বা গ্রোথ হয়ে ওঠে। এটাই পার্থক্য সংগ্রাম এবং অর্থবহ প্রচেষ্টার মধ্যে। আবু সালে ঠিক এটাই বলেন যে কঠোর পরিশ্রমকে অন্ধ করবেন না, একে সচেতন করুন। সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটিও সাফল্যের একটি বড় অংশ, যা ঐতিহ্যগত কঠোর পরিশ্রমের দর্শনে উপেক্ষা করা হয়। সৃজনশীলতা মানে শুধু শিল্প বা সঙ্গীত নয়। সৃজনশীলতা মানে নতুন উপায়ে সমস্যা সমাধান করা, ভিন্ন দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচ গ্রহণ করা, একই কাজ ভিন্ন পদ্ধতিতে করা। আপনি যদি ঠিক তাই করেন যা সবাই করছে, তবে শুধুমাত্র কঠোর পরিশ্রম করে আপনি আলাদা হতে পারবেন না বা স্ট্যান্ড আউট করতে পারবেন না। কখনো কখনো একটি স্মার্ট আইডিয়া 1000 ঘন্টার কঠোর পরিশ্রমের চেয়ে বেশি প্রভাব ফেলে। বিচার বা জাজমেন্ট মানে সঠিক সিদ্ধান্ত নেওয়াও কঠোর পরিশ্রমের মতোই গুরুত্বপূর্ণ। আপনি কোথায় কঠোর পরিশ্রম করছেন, কোন বিষয়ের উপর ফোকাস করছেন, কোন সুযোগকে হ্যাঁ বলছেন এবং কাকে না, এই সব সিদ্ধান্ত আপনার কঠোর পরিশ্রমের মূল্য নির্ধারণ করে। ভুল দিকে করা কঠোর পরিশ্রম আপনাকে ক্লান্ত করবে, এটি আপনাকে সামনে নিয়ে যাবে না। তাই কঠোর পরিশ্রমের পাশাপাশি আত্মসচেতনতা এবং চিন্তা ভাবনাও জরুরি। দক্ষতা বা স্কিলসের ভূমিকাও অনেক বড়। আপনি যদি খুব কঠোর পরিশ্রম করেন কিন্তু দক্ষতা আপডেট না করেন, তবে আপনি পিছিয়ে পড়বেন। পৃথিবী দ্রুত পরিবর্তন হচ্ছে,
যে দক্ষতাটি আজ মূল্যবান তা আগামীকাল অকেজো বা আউটডেটেড হতে পারে। ক্রমাগত শেখা বা কন্টিনিউয়াস লার্নিং আজকের সময়ে ঐচ্ছিক বা অপশনাল নয়। স্মার্ট হার্ডওয়ার্ক মানে সঠিক দক্ষতার ওপর কঠোর পরিশ্রম করা এবং শুধু ঘণ্টা বাড়ানো নয়। ভাগ্য বা লাখের বিষয়টি একটু অস্বস্তিকর মনে হয়, কারণ আমরা স্বীকার করতে চাই না যে ভাগ্যও কোনো ভূমিকা পালন করে। আমরা মনে করি যে আমরা যদি ভাগ্য মেনে নিই তবে কঠোর পরিশ্রমের মূল্য কমে যাবে। কিন্তু সত্য হল, ভাগ্য আছে। সঠিক সময়ে সঠিক সুযোগ পাওয়া, সঠিক মানুষের সাথে দেখা হওয়া, একটি ট্রেন্ডের সাথে অ্যালাইন বা যুক্ত হওয়া, এই সব ভাগ্যের উপাদান। ভালো খবর হল, আপনি ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি এর সম্ভাবনা বা চান্স বাড়াতে পারেন। যখন আপনি সক্রিয় থাকেন, পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করেন, নেটওয়ার্ক তৈরি করেন, তখন ভাগ্যের দরজা খুলতে শুরু করে। কঠোর পরিশ্রমকে নতুনভাবে সংজ্ঞায়িত করার অর্থ কম কঠোর পরিশ্রম করা নয়। এর অর্থ কঠোর পরিশ্রমকে স্মার্ট করা, পরিমাণের চেয়ে মানের বা কোয়ালিটির ওপর ফোকাস করা। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি ব্যস্ত নাকি আমি প্রোডাক্টিভ? আমি কি কেবল কঠোর পরিশ্রম করছি নাকি আমি সঠিকভাবে কঠোর পরিশ্রম করছি? আমি কি আমার শক্তি সেখানে দিচ্ছি যেখানে দীর্ঘমেয়াদী বৃদ্ধি আছে? অনেকে ওভারওয়ার্ক বা অতিরিক্ত কাজকে সম্মানের ব্যাজ মনে করে। গভীর রাত পর্যন্ত জাগা, কোনো বিরতি না নেওয়া, ক্রমাগত হাসল বা ছুটোছুটি, এই সব সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। কিন্তু এই মানসিকতা দীর্ঘমেয়াদে ক্ষতি করে। বার্নআউট সৃজনশীলতা মেরে ফেলে, বিচার দুর্বল করে এবং স্বাস্থ্যের ক্ষতি করে। টেকসই সাফল্যের জন্যে কঠোর পরিশ্রমের মতোই বিশ্রামও গুরুত্বপূর্ণ। বিশ্রাম অলসতা নয়, এটি রিকভারি বা পুনরুদ্ধার। আরেকটি মিথ বা ভুল ধারণা হল, সংগ্রাম যত বেশি সাফল্য তত বেশি। কিন্তু সংগ্রাম নিজেই কোনো গ্যারেন্টি নয়। সংগ্রাম মূল্যবান যখন এটি আপনাকে বড় করে এবং ভেঙে ফেলে না। আপনি যদি বছরের পর বছর সংগ্রাম করে থাকেন এবং না শেখেন, তবে সম্ভবত আপনাকে দিক পরিবর্তন করতে হবে, কঠোর পরিশ্রম নয়। কঠোর পরিশ্রমকে নতুনভাবে সংজ্ঞায়িত করার অর্থ আপনার ফলাফলের দায়িত্ব নেওয়া, মেনে নেওয়া যে যদি কাজ না হয় তবে শুধুমাত্র আমি আরও কঠোর পরিশ্রম করব সমাধান নয়। কখনো কখনো সমাধান হল চিন্তা পরিবর্তন করা, পদ্ধতি পরিবর্তন করা, দক্ষতা পরিবর্তন করা বা লক্ষ্য পরিবর্তন করা। নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটিও কঠোর পরিশ্রমের একটা অংশ। স্মার্ট হার্ডওয়ার্ক আপনাকে লেভারেজ তৈরি করতে শেখায়। লেভারেজ মানে এমন কাজ করা যার প্রভাব সময়ের সাথে সাথে গুণিতক হারে বাড়ে বা মাল্টিপ্লাই করে। যেমন সিস্টেম তৈরি করা, অটোমেশন, কন্টেন্ট, একবার শেখা এবং অনেকবার প্রয়োগ করা। শুধুমাত্র ঘণ্টাভিত্তিক প্রচেষ্টায় আটকে থাকা আপনাকে সীমাবদ্ধ করে। যখন আপনি লেভারেজ বোঝেন, তখন আপনার কঠোর পরিশ্রম ভবিষ্যতেও কাজ করে। রিক্যাপ বা সারসংক্ষেপ করতে গেলে বলা যায়, সত্যিকারের সাফল্য মানে অন্ধভাবে সমাজের দেখানো পথ অনুসরণ করা বা দিক নির্দেশনা ছাড়া কেবল কঠোর পরিশ্রম করা নয়, বরং এটি হল আপনার ভয়ের মুখোমুখি হওয়া, আপনার উনিক উদ্দেশ্য খুঁজে বের করা এবং একটি সত্যিকারের অর্থবহ জীবনযাপনের জন্যে আপনার দৈনন্দিন কাজগুলিকে আপনার মূল মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ করা। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষেপসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।